আজকে আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সমাকল বা ইন্টিগ্রেশন। সমাকল আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন বা অবকল সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সমাকল। এবার সমাকল শুরু করার আগে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে সমাকলকে আমরা এই যে ইন্টিগ্রেশন কথাটা লিখেছি, এই ইন্টিগ্রেশন কথাটার কিন্তু একটা যে ডিকশনারিগত শব্দ আছে সেটা হচ্ছে যোগ। সমাকল মানে এক কথা হচ্ছে যোগ। আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম এটা হচ্ছে অ্যাকুমুলেট করা বা যোগ করা। আর ডিফারেন্সিয়েশন যেটা পড়া হয়েছিল সেটা মানে হচ্ছে ভাঙা, এটা মানে হচ্ছে গড়া, এটা হচ্ছে ভাঙা, ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা কিন্তু ডিকশনারিগতভাবে এই দুটো শব্দ কিন্তু পরস্পর বিপরীত শব্দ পেলাম। এবার আমি যদি ইন্টিগ্রেশন জিনিসটাকে শুরু করতে চাই তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের দুটো ভাগ পাবো। কি পাবো? প্রথমেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। আর বাংলায় যদি বলি তাহলে প্রথমটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল, তাহলে দ্বিতীয়টাকে বলা হয় নির্দিষ্ট। আমরা মূলত প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল সম্বন্ধে পড়ব, এবং এই ডেফিনাইট ইন্টিগ্রালটা আমরা এর পরের চ্যাপ্টারে বা ক্লাসে গিয়ে আলোচনা করব। এবার এই ইনডেফিনাইট ইন্টিগ্রাল জিনিসটা কি আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি। ইনডেফিনাইট ইন্টিগ্রাল এবং ডেফিনাইট ইন্টিগ্রাল জিনিসটা কি। ইনডেফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন সম্বন্ধে যেটা পড়ব সেটা হচ্ছে জাস্ট অপোজিট মিনিং। আমরা এখানে কি পড়লাম যে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন যেরকম একটা বিপরীতার্থক শব্দ, তেমনই আর কি এখানে ওই বিপরীত যে শব্দটা বা অপোজিট যে সেন্সটা আছে সেটাই কিন্তু আমরা এই ইনডেফিনাইট ইন্টিগ্রালে আমরা কিন্তু এখানে অবতরণ করব। অপোজিট সেন্সে, অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। আর এই ডেফিনাইট ইন্টিগ্রালে যেটা পড়ব সেটা আমি অ্যাকচুয়ালি যেটা পড়ব সেটা হচ্ছে এরিয়া অফ সার্টেন রিজিয়ন with respect to some curve হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি ইনডেফিনাইট ইন্টিগ্রাল আর ডেফিনাইট ইন্টিগ্রালের আমরা যে আক্ষরিকভাবে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথমে ইনডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে জাস্ট অপোজিট সেন্স অফ ডিফারেন্সিয়েশন, আর ডেফিনাইট ইন্টিগ্রাল মানে আমরা বলবো যে এরিয়া অফ সার্টেন রিজিয়ন, অর্থাৎ এর ক্ষেত্রফল আকারে পড়ব। ঠিক আছে? তা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অবশ্যই অপোজিট সেন্স অফ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমার কাছে যদি একটা কার্ভ থাকে বা একটা যদি ফাংশন থাকে y = fx, এবং যদি আমাকে এর ডিফারেন্সিয়েশন করতে হয় উইথ রেসপেক্ট টু x, তাহলে আমি কি পাই? dy dx = d dx অফ fx। সাপোজ আমি এটা ডেরিভেটিভ করার পর যে ফাংশনটা পাচ্ছি সেটা পেলাম ক্যাপিটাল Fx, অর্থাৎ ক্যাপিটাল Fx ফাংশনটা কীভাবে পেলাম সেটা হচ্ছে fx একটা স্মল fx একটা কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করে পেলাম। এবার তাহলে আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে এই ক্যাপিটাল Fx ফাংশনটা পাচ্ছি কিভাবে, তাহলে আমার প্রশ্নের উত্তর হবে যে এই স্মল fx যে ফাংশন আমি পেয়েছি সেই ফাংশনের ডিফারেন্সিয়েট করে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, লেট fx = sin x, তাহলে এই ফাংশনটা যদি আমি কনসিডার করি তাহলে d dx অফ fx, তাহলে সেটা আমি কি পাবো? অবশ্যই cos x পাবো।
তাহলে এটা সমানই কিন্তু আমি এক্ষেত্রে ধরবো fx। ঠিক আছে, এবার তাহলে আমি যদি প্রশ্ন করি যে cos x ফাংশনটি কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে উত্তর হবে sin x। ওকে, তো এবার আমি এখান থেকে আমি কি লিখতে পারছি, তাহলে d of fx equals to f of x dx। অর্থাৎ আমি যদি সমাকল করি, এবার সমাকলের জন্য আমরা অ্যাকচুয়ালি এই যে সিম্বলটা ব্যবহার করি, দিস ইজ নাথিং বাট দ্য এস ফ্রম দ্য ওয়ার্ড সাম। সাম মানে আমরা জানি যোগ, তাহলে এই যোগ ইংরেজিতে যে সাম কথাটা ব্যবহার হয় তার ক্যাপিটাল এসটাই হচ্ছে এটা। তাহলে আমি বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবো। এবার আমি এখন প্রথমেই বলেছি যে ইনডিফিনাইট ইন্টিগ্রালটা আমরা অপোজিট সেন্সে ধরবো কার ডিফারেন্সিয়েশন, তো দিস ইজ নাথিং বাট দ্য অপোজিট সেন্স অফ ডিফারেন্সিয়েশন। তাহলে যদি এটা একবার ডিফারেন্সিয়েশনের যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এই ফাংশনটা এবার ঘুরে পাবো, তাহলে এফ অফ এক্স। ঠিক আছে, এর সঙ্গে একটা সমাকল ধ্রুবক সি রাখা হলো, আমি এই সি এর ব্যাপারে আসছি। তাহলে কি দাঁড়ালো যে দেখো প্রথমে আমরা ধরেছিলাম ফাংশনটা স্মল এফ এক্স, তার ডিফারেন্সিয়েশন করে আমি পেলাম ক্যাপিটাল এফ এক্স। তাহলে আবার ঘুরিয়ে যখন ক্যাপিটাল এফ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে তখন কিন্তু আমি ঘুরিয়ে কিন্তু স্মল এফ এক্স পাচ্ছি। এবার এখানে যে সিটা পেয়েছি, সিটাকে বলা হয় সমাকল ধ্রুবক। এবার এই সি সমাকল ধ্রুবক দেওয়ার কারণটা কি, সমাকল ধ্রুবক দেওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে আমরা উল্টো দিক থেকে, অর্থাৎ এখানে আমি প্রথম থেকেই যেটা বলছি যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর যেহেতু বিপরীত একটা প্রক্রিয়া, একটা অ্যাক্টিভিটি, তাহলে সেক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশন থেকে কোনো একটা ফাংশনে ফিরে আসব, একটা ডিফারেন্সিয়েট করার পরে সেই ফাংশনটা থেকে আমি যখন ইন্টিগ্রেশন করে আগের ফাংশনে ফিরে আসব, তখন কিন্তু আমি আর একটা ফাংশন পাবো না, তখন কি কিন্তু আমি পাবো এ ফ্যামিলি অফ ফাংশনস। তাহলে এফ এক্স প্লাস সি দিস ইজ নাথিং বাট দ্য ফ্যামিলি অফ ফাংশনস। ফ্যামিলি অফ ফাংশনস কেন বলছি, তার কারণ হচ্ছে খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এফ এক্স প্লাস সি এর যদি আমি ডিফারেন্সিয়েট করি, যদি ডেরিভেটিভ করি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অবশ্যই জিরো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার ঘুরে কিন্তু আমি এফ এক্সই পাবো। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো আপত্তি নেই, আমি এই সিটা দিলে কোনো আপত্তি নেই। তার কারণটা কি, এই সিটা দিলে বরং একটা সুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আমি এই এফ এক্স যে ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা পাচ্ছি, সেই ফাংশনের আমি কিন্তু ইন্টিগ্রেশন করলে এই ফ্যামিলি অফ কার্ভস পেয়ে যাচ্ছি। এবার আমি কিন্তু যদি একটা পার্টিকুলার কোনো একটা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে আমি যদি বলি যে এই কার্ভটি y is equal to x equals to 1 এবং y is equal to বা x equals to 0 পয়েন্টে y is equal to এর ভ্যালু 2, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে c এর মান পেয়ে যাব। এখান থেকে আমি এই ইনিশিয়াল ভ্যালুটা পুট করার ফলে কোনো একটা c এর মান পেলাম, সাপোজ c এর তখন মান হচ্ছে c1, তাহলে আমি যেটা রিডিউস করে পাওয়া যাবে, তাহলে সেটা হলো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স প্লাস c1। c1 তখন ফিক্সড, দিস ইজ নাথিং বাট ফিক্সড। কখন, সেটা 0,2 পয়েন্টের সি এর ভ্যালু, তখন কিন্তু এই কার্ভটা একটা ফিক্সড কার্ভ হবে। এই ক্ষেত্রে কার্ভটা কিন্তু ফিক্সড নয়, দিস ইজ ফ্যামিলি। তাহলে একটা এক্সাম্পল দিই ফ্যামিলি অফ কার্ভসের, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। কিরকম, আমরা এটা খুব চেনা কার্ভ, এটা কি, দিস ইজ নাথিং বাট এ ফ্যামিলি অফ সার্কেলস। আর কি কন্ডিশন আছে, এর সেন্টার আছে 0-তে, আর রেডিয়াস কত এ রেডিয়াস, এর মান কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 10,000 হতে পারে, 10 লাখ হতে পারে, তাহলে এর মান কিন্তু নির্দিষ্ট নয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন কিন্তু ফিক্স, যেটা হচ্ছে এরা সবাই কিন্তু তাদের কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে আছে। এই ধরনের কার্ভগুলো, এই রিপ্রেজেন্টেশন, দিস ইজ নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন অফ সার্কেলস, এটা কি বলা হয়, ফ্যামিলি অফ সার্কেলস। তাহলে তেমনই আর কি এখানে যে আমি এক্সাম্পলটা পেয়েছি, দিস ইজ নাথিং বাট দ্য ফ্যামিলি অফ কার্ভস। তাহলে সি এর গুরুত্বটা কিন্তু ওখানে, আমরা কোনো একটা ফাংশন থেকে ইন্টিগ্রেট করে উল্টো ফাংশনে যখন আসি,
তখন কিন্তু আমরা এক্স্যাক্ট সেই ফাংশনটা পাই না। আমি করছি কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট করে কিন্তু আমি বলতে পারছি না যে কার্ভটা কোনটা, এক্স্যাক্টলি কোনটা। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম। আমি এখানে বুঝিয়েছিলাম বা বলেছিলাম যে আমি যদি এফএক্স ফাংশনটাকে নিই সাইন এক্স, এবং সাইন এক্স ফাংশনে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কস এক্স, তাহলে কস এক্স ফাংশন হলো ক্যাপিটাল এফএক্স। এবার তাহলে ইন্টিগ্রেট করার পর আমি কি পেলাম, তাহলে ইন্টিগ্রেশন cos x dx ইকুয়ালস টু আমি পাবো sin x প্লাস c, where c is the integral constant বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ঘুরিয়ে কিন্তু একটা ফ্যামিলি পেয়েছি। কারণ কি, আমরা কিন্তু অনির্দিষ্ট সমাকল করছি, অনির্দিষ্ট সমাকলের সময় কার্ভটা নির্দিষ্ট থাকবে না। তেমনই যদি আমি একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল যদি চয়েস করি, আরেকটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল আমি চয়েস করে নিচ্ছি, যেটা হচ্ছে x টু দি পাওয়ার 5। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে হবে 5 x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেশন 5 x টু দি পাওয়ার 4 dx। খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কোন ফাংশনের ইন্টিগ্রেট, কোন ফাংশনের ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি, তাহলে অবশ্যই x টু দি পাওয়ার 5। ওকে, তাহলে x টু দি পাওয়ার 5 এর যদি আমি ডিফারেন্সিয়েট করে এটা পাই তাহলে আমি লিখতে পারি দিস ইজ নাথিং বাট দ্য x টু দি পাওয়ার 5 প্লাস কি c। তার কারণ কি, দিস ইজ ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকল। বা এখান থেকে আমি লিখতে পারি দিস ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5, নাথিং বাট 4 প্লাস 1 বাই 5 মিনস 4 প্লাস 1 প্লাস c। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এবার যদি একটা কন্ডিশন দেওয়া থাকতো যে আমাকে প্রদত্ত ফাংশনটি আমার 0,2 বিন্দুগামী হবে, তাহলে আমি যদি এইটা সমান y হতো তাহলে এটা সমান y লিখতাম আমি, তাহলে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এটা কোন বিন্দুগামী, 0,2 বিন্দুগামী, তাহলে 2 0 টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। তাহলে এখান থেকে আমি পেলাম c ইজ ইকুয়াল টু 2, তাহলে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস 2। এখানে কিন্তু কার্ভটা একটা নির্দিষ্ট কার্ভ হলো, বোঝা গেল? আমি যখন একটা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব তখনই কিন্তু কার্ভটি নির্দিষ্ট হবে, কিন্তু প্রথমে কিন্তু আমার সেক্ষেত্রে ইনডেফিনাইট ইন্টিগ্রাল করার জন্য কার্ভটা প্রথমেই নির্দিষ্ট হয় না। এখানেই কিন্তু একটা পার্থক্য আছে, নির্দিষ্ট সমাকল এবং অনির্দিষ্ট সমাকলের পার্থক্য এখানেই যে আমরা যখন নির্দিষ্ট সমাকল করব তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি একটা কার্ভ পাবো। তার জন্য কি দেওয়া থাকবে, তার জন্য কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে। কিন্তু আমরা যখন অনির্দিষ্ট সমাকল করব তখন আমাদের কনসেপ্টটা থাকবে যে দিস টাইপ অফ ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট দ্য অপোজিট সেন্স অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড দ্য রেজাল্ট মাস্ট বি এ ফ্যামিলি। সেই কারণেই কিন্তু এখানে সিটাকে ব্যবহার করা হচ্ছে। আশা করি বুঝাতে পারলাম ডেফিনাইট ইন্টিগ্রালে আমরা কিভাবে যে আমরা এখানে সেন্সটা তৈরি করছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সঙ্গে যে কী রিলেশন হচ্ছে, এবং তার জন্য আমরা যে সলিউশনটা পাচ্ছি তার ক্যারেক্টারিস্টিক কী হচ্ছে, এতগুলো জিনিস কিন্তু এখানে ব্যাখ্যা করা হলো। এবার তোমরা যদি বইটা খোলো, তোমাদের সিলেবাসের মধ্যে প্রচুর ফর্মুলা আছে। ফর্মুলাগুলো আমরা যখন ইনডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টার করব তখন অবশ্যই সেই সমস্ত ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করব যারা কোনো না কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন। বোঝা গেল ব্যাপারটা? ঠিক ইনডেফিনাইট ইন্টিগ্রাল আমরা এই চ্যাপ্টারটা যখন করব, অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টার করব, তখন এই সেন্সটাকে রাখবো যে কোনো একটি ফাংশনের, ওই ফাংশনের ইন্টিগ্রেশন মানে হচ্ছে সেটা কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটা ভাববো। সেই হিসাবে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো
খুব ভালো করে একটু বুঝতে হবে এবং সেগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। আপাতত এই ভিডিওর মধ্যে এটুকুই। পরের ভিডিওতে আমি চলে যাব ডেফিনাইট ইন্টিগ্রাল এবং সেটা কিভাবে যে একটা এরিয়া হচ্ছে সেটা কিন্তু আমি দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট। যদি কারোর কোনো প্রয়োজন থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং পাশে যে ঘন্টা নোটিফিকেশানটা আছে সেটাও কিন্তু প্রেস করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। গুড নাইট।